দর্শক ভোরের পাতা নিউজ রুম আপডেটে সবাইকে শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে আছি আমি নাইমুর রহমান। সংবাদের কিছু উল্লেখযোগ্য শিরোনাম নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করতে যুক্ত হয়েছেন ভোরের পাতার ক্রাইম রিপোর্টার নুরুল ইসলাম খান। নুরুল, কেমন আছেন? হ্যাঁ জি, ভালো। নুরুল, আপনার সঙ্গে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানি যে গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, ঠিক সেই মুহূর্তে কিন্তু দেশে অনেক অরাজকতার সৃষ্টি হয়েছিল। তখন কিছু মানুষ দেশে জ্বালাও পোড়াও করেছে। কেউ কেউ দেখলাম যে আমরা যতটুকু যে শুনেছি বিভিন্ন জায়গাতে যে সরকারি যে কোষাগার থেকে অস্ত্র লুট হয়েছে, পাশাপাশি বিভিন্ন থানা থেকে বা অন্যান্য জায়গা থেকেও পুলিশের বা অন্যান্য বাহিনীদের যে অস্ত্র লুট হয়েছে সেগুলো কিন্তু উদ্ধারের জন্য গতকালকে পর্যন্ত নির্দেশনা দিয়েছিল যে সেগুলো জমা দিতে পারবে। তবে সেগুলো যারা জমা দিয়েছে তারা তো দিয়েছে, আবার অনেকেই দেয়নি, এরকমটাও হয়তো থেকে যেতে পারে। তো সেগুলো উদ্ধারের জন্য কিন্তু আজকে যতটুকু জানি যে যৌথ অভিযানে কিন্তু নেমেছে প্রশাসন। নাইমুর, আপনি জানেন যে যে ঘটনাটি ঘটেছে 5ই আগস্ট, এটি কিন্তু পুরো পৃথিবীতে এরকম ঘটনা কিন্তু প্রথমবার ঘটেছে। ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেটি কিন্তু ইতিহাসে, শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বুকে কিন্তু ইতিহাসে হয়ে আছে এই ঘটনাটি। তো সেই ঘটনায় মানে যেভাবে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র কিন্তু আসলে দেওয়া হয়নি, এমন অভিযোগ কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে দেওয়া হচ্ছে। অবস্থা কিন্তু আমরা দেখছি যে এই অভিযান, যৌথ বাহিনীর যে অভিযান। ধন্যবাদ নুরুল। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে, অর্থাৎ মাঝে মাঝেই কিন্তু আমরা আনন্দ উল্লাসে মেতে উঠি বিভিন্ন দেশকে হারিয়ে। তবে সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, বাংলাদেশ কিন্তু ক্রিকেটের জন্যই কিন্তু দেশকে অনেক জায়গাতে পরিচিতি লাভ ঘটিয়েছে। এবং আমরা যতটুকু জানি যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যেসব রেকর্ড গড়েছে সেগুলো কিন্তু উল্লেখযোগ্য। অবশ্যই আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশ ক্রিকেটে অনেক এগিয়ে। সেটা শুধু আজকে না, বাংলাদেশ দল এর আগেই ক্রিকেটে এগিয়ে আছে, কিন্তু পাকিস্তানের সাথে তারা টেস্ট ম্যাচ জিততে পারেনি এবং সেটা এইবারই প্রথম হলো। এবং বাংলা ওয়াশ করেছে পাকিস্তানে। মানে আমরা জানতাম যে বাংলাদেশ দল হোম গ্রাউন্ডে খুব ফেভারেট, বা হোম গ্রাউন্ডে যে দলই আসুক তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ, কিন্তু এইবার সেইটা ভাঙলো বাংলাদেশ। মানে বাংলাদেশের রেকর্ড ভাঙলো। মানে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ বাংলা ওয়াশ করলো পাকিস্তানকে। 2 সিরিজেই মানে নাকানি চুবানি খাওয়ালো বিশ্ব শক্তিধর পাকিস্তানকে। প্রথম টেস্টে আমরা দেখেছি 10 উইকেটে জয়লাভ করলো, দ্বিতীয় টেস্টে 6 উইকেটে জয়লাভ করলো। এবং যেটা এমন সময়ে আসলে এই জয়টা এসছে বাংলাদেশ দলের জন্য, পুরো জাতির জন্য এটা মনে হয় যে একটা অনেক বড় একটা উপহার পাওয়া। মানে এমন সময় যে যখন বাংলাদেশ নতুন বাংলাদেশ আবির্ভাব করলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটার বিনিময়ে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হলো, সেটার পরেই বাংলাদেশ যে এরকম একটা সফলতা নিয়ে আসবে সেটা কিন্তু একটা স্মরণীয়। ঠিক এমন মুহূর্তে কিন্তু আরেকটি আলোচ্য বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে গাজীপুরে যে কাশিমপুর কারাগারে, সেখানে কিন্তু হাই সিকিউরিটি দিয়ে রাখা হয়েছিল একজন সন্ত্রাসী। তিনি কিন্তু, তার নাম সুইডেন আসলাম, তাকে কিন্তু জামিনে মুক্তি দিয়েছে আমরা যতটুকু জানি। আসলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে শীর্ষ সন্ত্রাসী এক সময়কার সুইডেন আসলাম, তাকে এই মুহূর্তে মুক্তি কেন দিয়েছে বা জামিনে কেন মুক্তি পেল, এটা আসলে মানে আইন বিভাগ বলতে পারবে। তবে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা কি কোন দিকে গড়াবে। আসলে আইন শৃঙ্খলা এমনিতে অবনতি রয়েছে, শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দিয়ে আইন শৃঙ্খলার কি আরও অবনতি ঘটবে কি না, এটি কিন্তু জনমনে একটা শঙ্কা রয়েছে। 2005 সাল থেকেই তিনি কারাগারে রয়েছেন, বাট হাই সিকিউরিটিতে রয়েছেন কিন্তু আমরা যতটুকু জানি 2014 সাল থেকে। তো এরকম একজন শীর্ষ সন্ত্রাসীর জামিনে মুক্তি জনমনে শঙ্কা তৈরি করবে বলে আসলে মনে হচ্ছে আর কি। আরেকটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম, সেটি হচ্ছে যে যখন 5ই আগস্ট যে দেশে অরাজকতার সৃষ্টি হলো, তখন যে অনেক জায়গাতেই কিন্তু মানুষ মারা গিয়েছিল। ঠিক সেই জায়গা থেকে আমরা দেখেছি যে হত্যা মামলার আসামি করা হয়েছিল আইজিপি মামুন ও শহীদুল হক, তাদেরকে কিন্তু অলরেডি রিমান্ডে নিয়েছে, আদালত মঞ্জুর করেছে রিমান্ড। তারা সাবেক আইজিপি, পুলিশ প্রধান ছিলেন, তাদের দায়িত্ব কিছুটা হলেও থাকে, কারণ এত বড় একটি বাহিনী
যেটি 5ই আগস্টের মতো এত ঘটনা ঘটার পরে কিন্তু অনেক কথা কিন্তু বেরিয়ে আসছে। আশুলিয়ার যে ঘটনা, যে কাফি, এরকম অনেক থানার ওসি তাদের যেই বেপরোয়া যেই আচরণ, সেটি কিন্তু আসলে ফুটে উঠেছে। এবং এই আইজিপি যারা ছিলেন তারা কি এগুলো দেখেন নাই, বা তাদের নজরে কি এগুলো আসে নাই? তাহলে তারা কেন তাহলে পদক্ষেপ নেন নাই? তো এদিকে আমরা দেখলাম যে শহীদুল হক, যিনি প্রথম দিককার আইজিপি ছিলেন, তিনি কিন্তু বললেন যে আমি নির্দোষ, আমার আমলে আমি অন্যায়ভাবে কোনো কিছু করি নাই। এবং আরেকজন যিনি আইজিপি মামুন, তিনি কিন্তু আসলে নিশ্চুপ ছিলেন। তো 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে। আশা করব আরো নতুন কোনো তথ্য রহস্য বেরিয়ে আসবে, সেটা অজানা ছিল, সেটা হয়তো জানা হবে আমাদের জন্য। নুরুল, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে প্রতি বছরই টুকটাক আমাদের দেশের বিভিন্ন জায়গাতে ভারী বর্ষণ হয়, বন্যা হয়। তবে এবছর কিন্তু আসলে বন্যা, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে মানুষ বন্যা কবলিত হয়ে খুবই অসহায় অবস্থায় ছিলেন। এবং খুবই যতটুকু আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা কিন্তু অনেকটা সহায়তা করেছেন, এবং দেশবাসীও কিন্তু তাদেরকে সহায়তা করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তো এই যে বন্যায় কিন্তু অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে যেমন আমরা জানি, যতটুকু তথ্য পেলাম, যে বন্যায় 71 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 28 জনের মৃত্যুই হয়েছে কিন্তু ফেনীতে। সেটাই আসলে স্মরণকালের ভয়াবহ বন্যায় আমরা পতিত হলাম, যেটা আসলে একেবারেই আমরা আশঙ্কা করি নাই। এবং যেই বন্যাটা বলা হচ্ছে যে আসলে ভারতের যে বাঁধ রয়েছে, সেই বাঁধটা খুলে দেওয়ার কারণে পানিটা বেশি এসছে, হঠাৎ করে এসছে, এবং প্রস্তুতি নিতে পারে নাই ওই এলাকার প্রায় মানুষ, প্রায় 58 থেকে 60 লাখ মানুষ, তারা কিন্তু প্রস্তুতি নিতে পারেনি। যে কারণে আসলে ক্ষয়ক্ষতি এবং মানুষের মৃত্যুর সংখ্যা হয়তো এখন বেরিয়ে আসছে যে 71 জন মারা গেছে, যেটা আসলে তথ্য হয়তো আমরা পেয়েছি গণমাধ্যম কর্মীরা, কিন্তু এর ছাড়াও কিন্তু আরো মৃত্যুর সংবাদ হয়তো। তবে এই ক্ষতিটা কিন্তু কাটিয়ে উঠতে অনেকটা সময়ের ব্যাপার, অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ। অবশ্যই এমনিতেই তো আমরা 5ই আগস্টের যেই গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান, এইটার মাধ্যমে কিন্তু আমরা এমনিতেই অনেকটা পিছিয়ে, এবং এই বন্যাও কিন্তু আমাদেরকে আরো পিছিয়ে দিচ্ছে। কারণ ওই অঞ্চল, যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, তাদের যে সংস্কার, এমনি তো দেশ রাষ্ট্র সংস্কার চলছে, তার মধ্যে যে বন্যা, মানে একটা কথা আছে না, খাড়ার পরে মরার ঘা, তো এরকমটাই হয়েছে আমাদের জন্য আর কি। তবু আমরা এগিয়ে আছি, আমরা পুরো বাংলাদেশ কিন্তু এই বন্যা কবলিত যে মানুষ রয়েছেন তাদের পাশে কিন্তু আমরা রয়েছি। ধন্যবাদ নুরুল আপনাকে। দর্শক, প্রতিদিনের মতো আজকেও সংবাদের কিছু উল্লেখযোগ্য শিরোনাম নিয়ে আলোচনা করছিলেন আমাদের সঙ্গে সহকর্মী নুরুল ইসলাম খান। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আগামী দিন দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভোরের পাতার সাথেই থাকুন।